নমস্কার, শুরু করছি আজকের পর্বের জনমত। দেখতে দেখতে জনমত 10 দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং আপনাদের যেভাবে মতামত পাচ্ছি, কেউ দূরভাষের মাধ্যমে, কেউ ক্যামেরা দেখলেই, আর+ নিউজের ক্যামেরা দেখলেই তারা বলতে এগিয়ে আসছেন। ফেসবুকেও অনেকে বক্তব্য রাখছেন টাইম লাইনে। তাতে নিঃসন্দেহে বলতে পারি যে এই অনুষ্ঠান ভবিষ্যতে এটা আপনাদের নিজস্ব অনুষ্ঠান হবে। বাংলা ভাষাভাষী মানুষের জনমত তাদের কণ্ঠস্বর হয়ে উঠবে, আমি নিশ্চিত। একটা বিষয় ভারতীয় রাজনীতিতে এখন খুব প্রকট, সোচ্চারেই বলা হচ্ছে, সেটা হচ্ছে ধর্ম এবং রাজনীতি পরস্পর হাত ধরাধরি করে চলছে। 2024 সালে একটা বেসিক কোয়েশ্চেন উঠছে এটাই, যে ভারতবর্ষ কি যে ধর্মনিরপেক্ষতার পথে ভারতবর্ষ চলেছে সেই পথ অবলম্বন করবে নাকি হিন্দু রাষ্ট্রের দিকে এগোবে? ভারতীয় জনতা পার্টির প্রবক্তারা বলেন যে হিন্দুত্ব সাথে কোথাও একটা ধর্মনিরপেক্ষতা অটোমেটিক্যালি আছে। আমরা জানি না হিন্দুত্বটা কি বা হিন্দুজম, হিন্দু ধর্ম, এই সমস্ত কিছু নিয়ে আজকে একটা বিতর্কের পরিস্থিতি তৈরি হয়েছে। প্রচুর বিতর্ক হচ্ছে, তর্ক হচ্ছে, সহমত হচ্ছেন। অনেকে বলছেন যে না, এইভাবে ভারতবর্ষ গোটা বিশ্বে কিন্তু তার পজিশন অক্ষুণ্ণ রাখতে পারবে না। কিন্তু জনমত কি বলছে? দেখছিলাম যে বাজেটের কথা, সেখানে রয়েছে রাম মন্দির উত্তর ভারতবর্ষের টেম্পল ইকোনমি, এই শব্দটি এসছে, যে মন্দিরকে কেন্দ্র করে একটা অর্থনৈতিক ব্যবস্থা। এবং তৃণমূল কংগ্রেসে যারা প্রবক্তা রয়েছেন এবং স্বয়ং মুখ্যমন্ত্রী প্রায়শই বলেন, যখন তাকে তোষণের অভিযোগ করা হয় তিনি কিন্তু সেই অভিযোগকে কোনোভাবেই কোনোদিন আমল দেননি এবং পরিষ্কার বলেছেন যে হিন্দু ধর্মের যে পীঠস্থানগুলো রয়েছে বাংলায়, সেখানে উন্নয়নের জন্য কি কি কাজ করেছেন। আমরা জানি জগন্নাথ মন্দির 2024 ইলেকশনের আগেই হয়তো উদ্বোধন হয়ে যাবে। অন্যান্য যে সমস্ত জায়গা রয়েছে, সেই তারকেশ্বর হোক বা কচুয়া হোক বা কালীঘাট মন্দির হোক, তার তো সংস্কার পর্ব চলছে। দক্ষিণেশ্বর সেজে উঠেছে দুর্দান্তভাবে। এই সমস্ত কিছু করে নিয়ে যে অনেক দিন আগেই কি শুরুয়াতটা বাংলায় হয়েছিল, বা মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন বা বিজেপি যা বলছে গোটা দেশের পরিপ্রেক্ষিতে, তা কতটা সত্য। তাই জনমতের আজকের পর্ব, বিশেষ পর্ব, আমরা সেই পর্বে আপনাদের কাছে নিয়ে যাব হচ্ছে চাকলা এবং কচুয়া। প্রথমেই জানিয়ে রাখি, চাকলা পড়ছে বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত। খুব গুরুত্বপূর্ণ এই লোকসভা সিট। সেই লোকসভা সিট থেকে দীর্ঘদিন ধরে জিতে আসছেন ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার, তৃণমূল কংগ্রেসের প্রার্থী। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি সুযোগ খুঁজছে বারাসাতে, কোথাও একটা মেরুকরণের আবহ রয়েছে। অন্যদিকে বসিরহাটও তৃণমূল কংগ্রেস প্রায় নিশ্চিত আসন। জনবিন্যাসে হিন্দু জনগোষ্ঠী এবং মুসলিম জনগোষ্ঠী প্রায় সমান সমান। চাকলা এবং কচুয়াতে গেলে দেখা যাবে যে দুই সম্প্রদায়ের মানুষই কিন্তু সেখানে রয়েছেন। তথাপি লোকনাথ বাবার স্মৃতি বিজড়িত এই পুণ্যধাম, সেখানে কিন্তু কোনো রকম ধর্ম এবং রাজনীতি সেখানে থাকলেও কোনোদিন সাম্প্রদায়িক কোনো সংঘর্ষের কোনো ঘটনা নেই। সেই লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে বারাসাত এবং বসিরহাট। তাই চাকলা এবং কচুয়াতে যাব। প্রথমে একটু চাকলা দিয়ে শুরু করব। এই মন্দিরটি সুসজ্জিত মন্দির এবং সেখানে যারা মন্দিরের কর্তা ব্যক্তি, প্রেসিডেন্ট স্বয়ং ছিলেন, পুরোহিত থেকে শুরু করে অন্য যারা রয়েছেন তারা, এবং যারা এসেছেন, বেশ বর্ণাঢ্য চাকলা। আপনারা দেখুন সেই দৃশ্য, যে সেখানে দিনের বেলা থেকে শুরু করে রাতের বেলা বেশ বর্ণাঢ্য সহকারে কিন্তু সেখানে পুজো পাঠ আরতি সমস্ত কিছুই হতে থাকে। এবং সেই বর্ণাঢ্য যে চিত্র, সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই চিত্রর মাধ্যম দিয়ে কি বার্তা আসছে সেটা নিশ্চয়ই আপনাদের কাছে আসছে, যে এখানে কোনো ধর্মীয় আচরণ করতে কোনো রকম কিছু বাধা নেই। যদিও এই সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে মুসলিম ধর্মাবলম্বীরা রয়েছেন, তারাও কিভাবে সম্পৃক্ত হয়ে গেছেন, না এটা আমি বলবো না, এটা জনমতে যারা অংশগ্রহণ করছেন, আমি আগেই বললাম তাদের পরিচয়, তাদের মুখ থেকেই আপনারা শুনে নেবেন কি তারা বলছেন। তাই শুরুটা করছি বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত চাকলা মহাপীঠ, চাকলা মহাপুণ্যধাম চাকলা দিয়ে।
অনেকেই বলছে যার ভিতরে বিজেপির একটা অংশ, আরএসএস এর একটা অংশ হিন্দু রাষ্ট্র চায়। আলবাত না, কোনোদিনই হিন্দু রাষ্ট্র হতে পারে না। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চলছে, ছিল, আছে, থাকবে। ভারত এখানে গণতন্ত্র দেশ, সবাই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বসবাস করবে। পাকিস্তানের গণতন্ত্র কিনা পাকিস্তানের পলিটিক্যাল এটা অ্যাডমিনিস্ট্রেশন বলে দেবে। হিন্দু রাষ্ট্র কোনো দেশ এইভাবে ডেভেলপমেন্ট করতে পারে না। কোনো একটা জাতি সে বসবাস করবে আর একটা জাতি বসবাস করবে না, আর যারা মুসলিম আছে তারা এখান থেকে চলে যাবে। এটা ভারতবর্ষ অ্যাজ এ হিন্দু হিসাবে আমি কথা বলতে পারবো না। হিন্দু রাষ্ট্র হলে কি মুসলিমদের চলে যেতে হবে? এইরকম মানসিকতা তো বর্তমান গভর্নমেন্টের যা পরিস্থিতি, হিন্দু হিন্দু, মুসলমান মুসলমান, এরকমই খেলা খেলছে। রাজনীতির জায়গা, ধর্মের জায়গায়। রাম মন্দির নিয়ে যে লীলা খেলা খেলছে, রামলালা, এটা তো আজকের না, 60,000 বছর আগে রাম জন্মগ্রহণ করেছে। রাম তো আমাদেরও দেবতা, কিন্তু তার মানে এই না 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠিত করে হিন্দুদের জাগ্রত করা ও প্রতি 5 বছর অন্তর লোকসভা ভোট আসলে এরকম। আজকে রাম মন্দির হচ্ছে, গতবারে হয়েছিল ভারত পাকিস্তানের যুদ্ধ। এইরকম করে মানুষের কাছে হিন্দুত্ব ভোটটা কিছু নেওয়া, তবে এতে লাভ হবে না। হিন্দু সাধারণ মানুষ এরা খুব সচেতন। সেরকমভাবে আপনি যেভাবে বলছেন সেরকমভাবে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার তারা কিন্তু যেমন এই লোকনাথ মন্দির, যেমন দীঘাতে জগন্নাথ মন্দির করা হচ্ছে, বিষয়টা তো একই রকম। হ্যাঁ, তারা তো কোনো দিন বলছে না যে হিন্দু মুসলমান ব্যাপার। আমাদের লোকনাথ মন্দিরে 30 কোটি টাকা দিয়েছে আমাদের ম্যাডাম মমতা বন্দ্যোপাধ্যায়। উনি আমাদের চাকলা মন্দিরে এসছেন, ডেভেলপমেন্টের ব্যাপারে উনি 100% অবদান ওনার। ওনার কাছে আমরা যা আবেদন করছি তাতে উনি সাড়া দিচ্ছেন। এই জায়গাটায় পার্থক্যটা কি? মানে বিজেপির মন্দির তৈরি আর তৃণমূলের মন্দির তৈরি। তৃণমূলের মন্দির তৈরিটা হচ্ছে সবাইকে নিয়ে। এখানে আমাদের যে মন্দির আছে, ধরুন আমাদের এখানে বছরে 2টো অনুষ্ঠান হয়, 3টে অনুষ্ঠান হয়, মঙ্গল প্রদীপ, জন্মাষ্টমী আর তিরোধান উৎসব। তাতে এখানে টোটাল যা ভক্ত আসে, এখানকার 90% মুসলিম আছে, তারা যেভাবে সহযোগিতা করে উৎসবের জন্যে আমাদের হিন্দু ভাইরা এতটা করে না। মুসলিম সম্প্রদায় মানুষ দিন রাত জ্ঞান করে না, তারা ভক্তদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। বিজেপির ধর্মটা কেমন? বিজেপির ধর্ম তাদের সবসময় হিন্দুত্ববাদ, এটা তো আমরা বিশ্বাসী না। তাদের রাজনীতির ব্যাপার তারা বলুক, আমরা মানুষকে বোঝাবো। এটা তো বারাসাত লোকসভা, তো এবার এই যে ধর্ম বিষয়টা উন্মাদনা দেখা দিচ্ছে, রাম মন্দির থেকে লোকনাথ মন্দির, কে লাভবান হবে? তৃণমূল, এখানে কোনো গল্পই নেই। বিজেপিরা কিছু বলছে রাম মন্দির তৈরি করে বারাসাত লোকসভাটাকে তৈরি করে, এটা তো মূর্খের জগতে বাস করা। এখন যদি বারাসাত লোকসভা ওরা পায়, তাহলে 42-এ 50টা পাবে ওরা। না, ধর্মের ভিত্তিতে হলেও আইএসএফের যে গত পঞ্চায়েত নির্বাচনে যে আইএসএফ মাথা চাড়া দিয়েছিল, সেই আইএসএফ এখন বর্তমানে সেই জায়গায় নেই। জিতেছে মানে ধর্মের ভিত্তিতে, কিন্তু তারা ভুল বুঝতে পেরেছে ধর্ম দিয়ে রাজনীতি করা যায় না। ধর্ম এক জিনিস, রাজনীতি আর এক জিনিস। লোকসভা নির্বাচনে আইএসএফ কোনো ফ্যাক্টর হবে না? একদম না, ডাজ নট এ ফ্যাক্টর। এখানে যদি প্রার্থী দেয়, দিতে পারে, মেবি, গণতন্ত্র দেশ, দিতেই পারে। সেক্ষেত্রে মুসলিম ভোটটা আইএসএফের দিকে যাবে? 100% না, অনেক মুসলিম কনসাস আছে, সচেতন আছে, তারা এই ভারতবর্ষকে শত্রুর পক্ষ থেকে রক্ষা করার জন্য তারা কিন্তু তৃণমূলকে ভোটটা দেবে। যদি তাই হয় তাহলে পঞ্চায়েত নির্বাচনে পেলেও কি করে? সে পেতে পারে, 2-একটা জায়গায় গ্রাম পঞ্চায়েতের ব্যাপার, মেম্বারদের ব্যাপার, 2-একটা মানুষ হয়তো ভালো মন্দ জড়িয়ে থাকতে পারে, তারা পেতে পারে। এই যে লোকনাথ মন্দির আগে কি ছিল বাম শাসনে, বা গত 12 বছরে কি কি উন্নয়ন হয়েছে? দেখুন, আমাদের প্রথম আমাদের আশ্রমটা এবছর 50 বছর পূর্তি হয়েছে। প্রথম আমার বয়স তো অত নয়, তখন আমি আমার জন্মাবার পর, মানে যখন আমাদের জ্ঞান হয়েছে, তখন এখানে আমাদের ছোট্ট মন্দির ছিল। যে আপনি যে মেন মন্দিরটা দেখেছেন, ওই মন্দিরটায় একটি ছোট্ট পিকচারে এখানে পুজো হতো। আর তারপর আস্তে আস্তে ডেভেলপড হয়েছে। এবার বামফ্রন্ট আমলে মানে আমরা কোনো সেরকমভাবে অর্থনৈতিক সহযোগিতা পাইনি, তবে তারা যে সমস্ত নেতারা ছিল তাদের মাধ্যমে আমরা একটিমাত্র অ্যাম্বুলেন্স পেয়েছিলাম সেই সময়। কিন্তু এখনকার সিএম ম্যাডাম আসার পর, তৃণমূল সরকার আসার পর
আশ্রমের উনি অনেক ডেভেলপমেন্ট ওয়ার্ক করেছেন। কি কি হয়েছে? আমাদের একটি যাত্রী নিবাস হয়েছেন, 3টে গেট হয়েছে, একটা 2000 জন মানুষ একসাথে বসে ভোগ সেবা করতে পারবে এরকম একটি জায়গা হয়েছে। আমাদের পুরনো যে সমস্ত গেস্ট হাউসগুলো ছিল সেগুলো রিনোভেশন হয়েছে। এখানে একটি পুলিশ ক্যাম্প হয়েছে এবং সিএম ম্যাডাম বলেছেন যে আমাদের মানে মন্দিরের স্বার্থে এখানে একটি থানা হবে এবং সেটি এখানে এখন বর্তমান ফাঁড়ি আছে, ওটা থানা হবে এবং একটি হাসপাতালে প্রপোজাল ছিল সিএম ম্যাডাম বলেছিলেন। কিন্তু আশ্রম তরফ থেকে আমরা চাইছি যে আমাদের পাশেই মানে এখান থেকে 5 মিনিট দূরত্বে আমাদের একটি হসপিটাল আছে, সেই হসপিটালটার পরিকাঠামো সব আছে। আমরা চাইছি ওই হসপিটালটাই রিমডেলিংভাবে ভালো বড় হোক, যাতে সাধারণ মানুষ, আমি কিন্তু ছোটোবেলায় বাবার মুখ থেকে গল্প শুনেছি ওই হসপিটালটায় শিশু জন্মগ্রহণ করতো, মানে যে কোনো প্রাথমিক ট্রিটমেন্টগুলো হতো, কিন্তু এখন হসপিটালটার পরিষেবা খুব একটা ভালো নয়। আমরা চাইছি ওই হসপিটালটাই মানে আরও সুন্দর হোক। আর আরেকটা সিএম ম্যাডাম যেটা করেছেন, মানে আমাদের এখানে একটা সুন্দর পুকুর ছিল, পুকুরটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছেন। আর কাকুলিদি একটি অ্যাম্বুলেন্স দিয়েছেন এবং আমরা সিএম ম্যাডামের কাছে একটা চাইছিলাম যে ম্যাডামের তরফ থেকে আমাদের এখানে একটি অ্যাম্বুলেন্স, ম্যাডামের নামাঙ্কিত একটা যদি অ্যাম্বুলেন্স, ওটা আমাদের ম্যাডামের কাছে দাবি আছেন, আশা করছি মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি আছেন। আর উনি তো এসেছিলেন, মানে উনি নিজেই মানে উনি আগে রেলমন্ত্রী থাকাকালীনও আমাদের এখানে এসেছিলেন এবং উনি আমাদের এখানে এখানে রেল লাইন হবে এরকম পাশও হয়েছিল, কিন্তু না জানি কি কারণবশত সেই লাইনটা বন্ধ রয়েছে। তবে ওইটা হলে কিন্তু আপামর জনসভার মানে জনবসতি যত মানুষ আছেন আর যারা আসবে তীর্থযাত্রী আসবে তাদের খুব মানে সুবিধা হবে আসার জন্য। আর আমাদের আরেকটা জিনিস সবথেকে যেটা হচ্ছে আমাদের মেন প্রবলেম যেখানে, এটা হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থা। আমাদের এখানে একটি চাকলা করুণাময়ী বাস চলতো, অজ্ঞাত কারণবশত বাসটা বন্ধ হয়ে গেছে, যেটা আমাদের আশ্রমের তরফ থেকেই ম্যাডামকে ধরেই কিন্তু আমরা বাসটা চালাচ্ছিলাম, কিন্তু সেই বাসটা বন্ধ হয়ে গেছে, বাসটা আসছে না। সিএসটিসি বাস আসে কিন্তু সেটা মানে প্রতিদিন রেগুলার না, তাতে মানুষের খুব একটা সুবিধা হয় না। তবে যোগাযোগ পরিষেবাটা যদি একটু উন্নতি হয় একটু ভালো, ভিড় বাড়বে। আর আমাদের আশ্রম কিন্তু আপনার কোনো মানে আমরা ধর্মের, আমাদের কাজই তো সেবা, আমাদের কাছে ধর্মটা কোনো ফ্যাক্টর না, হিন্দু মুসলিম উভয় আমাদের মানে ব্যতিক্রম সারা ভারতবর্ষে জানি না আছে কি না, আমাদের আশ্রমে কিন্তু মুসলিম মানে সেবায়িত আছেন। মানে একজন আমার বাবা, ওনার নাম মানিক হাজরা, বাবার বন্ধু ছিলেন ডক্টর ইচা হক, উনি একজন হাজি সাহেব, উনি আর একজন পুরোহিত মশাই, একজন সুইপার, এই 4 জন নিয়ে আশ্রম শুরু। এখন আমাদের প্রায় 100 জন মতন আমরা সেবায়িত আছি। আর ওই মুসলিম মানুষটাই আর আমার বাবা সাইকেলে করে প্রত্যেক বিভিন্ন ডাক্তারদের কাছ থেকে ওষুধ সংগ্রহ করতো। ছোট্ট আমাদের একটা মেডিকেল আছে, দাতব্য চিকিৎসালয়, আমাদের 3টে অ্যাম্বুলেন্স আছে। গরিব মানুষের সেবায় আমরা আপদে বিপদে মানুষের পাশে থাকি। ধর্মটা আমাদের কাছে কোনো ফ্যাক্টর না। আর বাবা তো বলেই গেছেন যে আমি মাত্র 3 জন ব্রাহ্মণ দেখেছি। ব্রাহ্মণ সম্বন্ধে যে মানে বোঝায় উনি বলেছেন বাবা স্বয়ং নিজে, আর আব্দুল গফুর আর তৈলঙ্গ স্বামী, এই 3 জন ব্রাহ্মণ। আর বাবার সেবাইতে আমরা সবাই আছি। আর আমাদের আশ্রমের চারিপাশেই মুসলিম অধ্যুষিত এলাকা এবং তারা যথেষ্ট হেল্পফুল, আমাদের যথেষ্ট হেল্প করে। আপনারা তো আছেই, আপনাদের কেমন মানুষ আসে এখানে? আমাদের গড় অ্যাভারেজ আমাদের প্রতিদিন মোটামুটি 1000 লোকের মতন আমাদের প্রিপারেশন থাকে। মানে আমাদের এটা কীরকম প্রিপারেশন বলছি, আমাদের ভোগ রান্না হয়, সেই ভোগ রান্না গড় অ্যাভারেজ 1000 লোক। এবার সেটা ছুটির দিন 5000 হয়, 7000ও হয়। আর লোকাল যে সমস্ত যারা প্রশাসনিক ব্যক্তিত্ব আছে তারা কিন্তু আমাদের যথেষ্ট হেল্প করেন। আমাদের যিনি এসপি সাহেব আছেন, লোকাল আইসি আছেন, এসডিপিও সাহেব আছেন, লোকাল ফাঁড়ির ওসি আছেন, এরা প্রতি রবিবারেই মানে প্রতিদিনই ওনাদের সিকিউরিটি থাকে, কিন্তু রবিবারগুলোই বিশেষ দিনগুলোই ওনাদের প্রিপারেশন একটু বেশি থাকে। মন্দির তো অনেক
ভালো হলো পর্যটন দপ্তরের অধীনে ঢুকলো এবার মমতা ব্যানার্জি এলেন। এই মন্দিরের একাল সেকাল যদি বলি, আজ থেকে 12 বছর আগে আর 12 বছর কি পরিবর্তন হলো? 12 বছরের পরিবর্তন মানে অস্বাভাবিক পরিবর্তন, মানে ঐতিহাসিক পরিবর্তন। মানে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে, মানে ওনার কথা না বললে আমাদের অন্যায় হবে, উনি আসার পরে আমাদের ঐতিহাসিক পরিবর্তন হয়েছে। আমাদের রাস্তাঘাট, বিদ্যুৎ, কেন আমাদের এই সারাউন্ডিং মানে মহামেডান বেল্ট, কিন্তু আমাদের এখানে মন্দিরে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই মিলে আমাদের মন্দিরটা পরিচালনা করি এবং সবাই থাকে আমাদের সঙ্গে। মানে যার যেখানে ফসল হয়, যেখানে গরুতে দুধ হয়, আমাদের একটা মহামেডানদের কোনো বাড়িতে যদি দুধ হয়, মানে গরু দুধ দেয়, মানে কি খুব ভালো ফসল হয়, ওনারা আগেই বাবার মন্দিরে নিয়ে আসেন। এটা আমাদের কাছে একটা প্রাপ্য। আর সবচেয়ে বড় কথা, উনি ক্ষমতায় আসার আগে উনি রেল কাউন্টার এখানে একটা উদ্বোধন করেছিলেন। সেই রেল কাউন্টার উদ্বোধন করে উনি বলেছিলেন যে বাবা তুমি আবার যখন ডাকবে আমি তখন আসবো। তা আমাদের কাছে গর্ব, এই 50 বছর যে আমাদের এখানে বাবার অনুষ্ঠানটা হলো, সেই অনুষ্ঠানে উনি যে আমাদের কাছে এখানে এসছেন, যে এই যে 50 বছর যে এই যে পরিবর্তনটা এই যে উনি যে করে দিয়েছে, চাকলা ঘাট, বিদ্যুৎ, রাস্তাঘাট, এটা ভক্তদের ঢল নেমেছে এখানে। মানে সারা পৃথিবী থেকে ভক্তরা আসছেন। এটা আমরা এইটা ভাবতে পারছি না। এটা সারা জীবন মমতাদির কাছে আমরা এটা ঋণী হয়ে থাকবো। লোকনাথ বাবার জন্মস্থান নিয়ে বিভিন্ন ধরনের মিথ আছে। কেউ বলেন হচ্ছে চাকলা, কেউ বলেন বারোদি। প্রকৃত ঘটনাটা একটু যদি আপনি... হ্যাঁ, নিশ্চয়ই বলবো। এটা সারা পৃথিবীর ভক্তদের জানা উচিত। এটা বাবার জন্মস্থান চাকলা জানলো কি করে? এটা বারোদির থেকে জেনেছে। বারোদির বাবা হচ্ছে লীলাক্ষেত্র। আজকে যদি বারোদিন না থাকতো, বাবা চাকলা জন্মস্থান যে আমরা জানতে পারতাম না। আমরা যেখানে সারা পৃথিবীর লোকই জানতে পারতো না। একটা 155 বছর বয়সে একটা আসামি ওনাকে কোর্টে ধরে নিয়ে আসে। তখন কিছু ভক্তরা গিয়ে বাবাকে ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে এসে দেখেন আমার গায়ে কাটা দিয়ে উঠছে। মানে চিন্তা করা যায় না যে বাবা তোমার একটা সাক্ষী দিতে হবে। তা কী সাক্ষী? যে বাবা ওনাকে অন্যায়ভাবে ওনাকে ধরে নিয়ে গেছে, যে 155 বছর বয়স, যে উনি বলছে যে আসামিটা উনি মিথ্যা সাক্ষী দিচ্ছে। তখন ব্রিটিশ আমল স্যার, সে ব্রিটিশ আমলে উনি সাক্ষী দিলেন। উনি বললেন যে ইনি নির্দোষ। তখন বলছে আপনার বয়স কত? বলছে আমার 155 বছর বয়স। তখন বলছে আপনি নির্দোষ কী করে জানলেন? যে আপনি বলতে পারবেন? তখন ওই মানে ব্রিটিশ আমলের জাজ বলছে ওইখানে আপনার হাফ মাইল দূরে যে একটা গাছ আছে, ওই গাছের এখন পরিস্থিতিটা কী? তখন বলছে, উনি বললেন যে এই ডাল থেকে এই রকম ধরনের পিঁপড়ে মুখে খাবার নিয়ে উঠছে, এই ডাল থেকে এরকমভাবে পিঁপড়ে মুখে খাবার নিয়ে উঠছে। সঙ্গে সঙ্গে মানে আগেকার দিনের আপনার ওই যে লাল পাকড়ি বাঁধা সমস্ত 2-3টে মানে সিকিউরিটি আর কি পাঠিয়ে দিয়ে দেখালো যে উনি ঠিকই বলেছে। মানে বাবা লোকনাথ যে কথাটা বলেছেন, তখন ওনাকে জিজ্ঞেস করলে তোমার জন্ম কোথায়? তখন কিন্তু উনি বলল যে আমার জন্ম চাকলা, আমার জন্ম চাকলা। তাহলে স্যার আজকে কি চাকলা বাবার যে উনি নিজে মুখে যে কথাটা বলে গেছেন, এটা কি আমরা কোনোদিন অবিশ্বাস করতে পারি? তবে হ্যাঁ, একটা জিনিস, উনি যে প্রচারক আর কি, পশ্চিমবাংলায় ফার্স্ট প্রচারক যে সেই নিত্যগোপাল শাহ, উনি কিন্তু ঢাকা তখন থাকতেন। ওই ঢাকা থেকে ফার্স্ট চাকলা এসে উনি মানে 3টে বাস নিয়ে এসে উনি গড়াগড়ি খান এবং গড়াগড়ি খেয়ে বাবা তোমার এখানে জন্ম, বাবা তোমার এখানে আমরা মন্দির করতে চাই। তখন গ্রামবাসী স্যার বোঝেন তো, গ্রামবাসীদের 1975-এ এটা আরও আগে স্যার, এটা উনি যখন গড়াগড়ি করেন তখন এবার গ্রামবাসীরাকে উনি জমি চায় যে আমাদের নামে হাওড়া নিত্যগোপাল শাহ, হাওড়া ডিভাইন মানে আমাদের ওনাদের আর সংস্থা আছে লোকনাথ মিশন, ওই লোকনাথের মিশনের নামে লিখে দিতে চায়। তো গ্রামবাসী বললো যে স্যার আমরা তো আজ 42-43 বছর ধরে আছি, আমরা তো কোনোদিন বলিনি যে আমাদের নামে জমি লিখে দাও। আমরা এখানে বাবার এখানে সেবা করি, বাবার এখানে একটা পজিশনে আছি। আজকে কোনো সময় সেক্রেটারি ছিলাম, কোনো সময় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম, আজকে বাবা লোকনাথ আমাকে প্রেসিডেন্ট বানিয়েছে। আজকে বারোদির সঙ্গে আমাদের একটা লিয়াজও হয়েছে, বারোদি আর চাকলা আজকে আমরা এক হয়েছি। তো এইটা যে স্যার আমাদের গর্ব। তা উনি তখন লিখে দেয়নি, উনি এবার দীর্ঘদিন পরে উনি তারপরে আমি কচুয়া গিয়ে একটা মন্দির চালু করলেন। তখন স্যার অনেক হিস্ট্রি আছে, আমি একটা বই লিখেছি, বইটাও আপনাদের দেবো। নিশ্চয়ই। আজকে দাঁড়িয়ে যখন আমরা এটা করছি, তখন একটা ভারতবর্ষে এখন 2024 সালে একটা নির্বাচনের পরিস্থিতি। আমি সবার কাছ থেকেই জানতে চাইব যে এই যে এখন ধর্ম এবং রাজনীতি মিশে গেছে, আপনার কি কোথাও একটা জায়গায় মনে হয় যে এইটা ভারতের ক্ষেত্রে ভারত কি সত্যিকার একটা হিন্দু রাষ্ট্র হওয়া উচিত বলে আপনি মনে করেন? এইটা নিয়ে স্যার আমরা কোনো মন্তব্য করব না স্যার, কেন আমাদের এখানে স্যার হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন সবাই স্যার এখানে পুজো দিতে আসেন।
আমরা স্যার এখানে এখানে অনেক বিজেপির নেতা লিডাররাও এসছেন, অনেক মহিলারাও এসছেন, বিজেপির দিল্লি থেকে এসছেন। ওরা অনেক বড় বড় ডোনেট দেবো বলে গেছেন, কিন্তু পাইনি স্যার। ওই ঘুরে ফিরে স্যার আবার দিদি এই মমতা দিয়েই করেছেন স্যার। আপনাদের কি মত এই ক্ষেত্রে? এই ক্ষেত্রে দেখুন, মন্দির হচ্ছে আমাদের চাকলা লোকনাথ শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম সংঘ, এটা হচ্ছে একটা সেবাশ্রম সংঘ। প্রত্যেকটি মানুষের অধিকার এই মন্দিরে আসা। আমাদের মধ্যে কোনো রাজনীতি ভেদাভেদ নেই। আমাদের এখানে হিন্দু মুসলমান বলে কেউ নেই। প্রত্যেকটি মুসলিম সম্প্রদায়ের মানুষ আমাদের এখানে দেখবেন সাধারণত এই 70% হিন্দু, 70% মুসলিম, 30% হিন্দু। কিন্তু এই যে এখানকার এই মুসলিম এবং হিন্দু প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এখানে তৈরি করেছেন, বুঝলেন। দেখুন, রাম তো আজকের নয়, রাম বহু বছর আগেকার দিন, তখনও রাম ছিল, এখনও রাম আছে, মানে যুগবতার রাম আর কি, ঠিক আছে। তো সেক্ষেত্রেও আমি একটা কথাই বলবো যে কারুর দায়রায় আমরা ওই প্রসঙ্গেই যেতে চাই না। আমরা এখানে মিলিতভাবে সবাই বসবাস করি, মানে ওই জিনিসগুলো আমাদের ঠিক মনের মধ্যে আমরা আনতে পারি না। মানে ধর্মের সাথে রাজনীতি মিশে যাক, এটা না 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 না, এটা আমরা কোনো দিনের জন্য চাই। এবং সবথেকে বড় কথা, আপনি যে রামের কথা বললেন, রাম হচ্ছে আমাদের গৃহ দেবতা। আমরা জন্ম থেকে রামের নাম শুনে আসছি। অতএব সর্বক্ষেত্রে রাজনীতি করা এটা ভেরি ব্যাড আর কি। আমরা ঠিক না না। একই মত, আমারও একই মত। কারণ সর্বসম্প্রদায়ের মানুষকে নিয়ে আমরা মন্দির তো আজকের না, যবে থেকে আমরা আছি আর কি, সব ধর্মের একটা মিলন জায়গা বলতে পারেন এটা চাকলা মন্দির। সেখানে দাঁড়িয়ে আমরা ডেভেলপমেন্ট তো আমরা চাইবই, দিদি আমাদের দিয়েছে, আমরা তো আরও চাইবো ডেভেলপমেন্ট। মেনলি আমাদের যেটা আমাদের রেল লাইনে যেটা গুমা থেকে যেটা এক্সটেনশন করার কথা ছিল, হ্যাঁ, গুমা থেকে চাকলা একটা ট্রেনের দিদির হাত ধরেই এটা হয়েছিল। সেটা এখনও অনেক কাজ বাকি আছে, সেটাও চাইবো। রেল লাইনটা যদি চাকলা পর্যন্ত গুমার থেকে এক্সটেনশন করে তাহলে আমাদের, কিন্তু আমরা এটা কোনো রকমভাবেই আমরা এটা ধর্মের সাথে রাজনীতি মেশাতে চাইছি না। সবাই যেভাবে আমরা আছি, কেউ সবজি বিক্রি করে বাইরে মুসলিমরা করে খাচ্ছে, কেউ দুধ এনে দিচ্ছে, যেটা সভাপতি সাহেব বললেন, সেইভাবে আমরা সব মিলিতভাবেই থাকতে চাই। ডেভেলপমেন্ট আমরা চাইব, একদম ঠিক, একদম এটা চাই, কারণ এই জায়গায় থাকে। সবথেকে বড় কথা যে এই মন্দিরটাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ করে খাচ্ছে। এখানে নেই অন্তত 200 থেকে 300 দোকান আছে, কয়েকশো গাড়ি চলছে। আমরা এখানকার যারা স্টাফ আছে, অন্তত 100 কাছে স্টাফ, তাদের পেটের ভাত চলছে, সব কিন্তু এই মন্দিরকে নিয়ে। অতএব আমরা সর্বজাতি সর্বধর্ম সবাইকে নিয়ে মিলেমিশে বাবা লোকনাথের পুরোহিত এই মন্দিরের প্রাণ। এমন একটা সময় দাঁড়িয়ে আমরা এই মন্দির বা বাবা লোকনাথের কাছে মন্দিরে এসেছি, যখন গোটা ভারতবর্ষে একটা মানে ধর্ম নিয়ে একদিকে যেমন উৎসাহ উদ্দীপনা, অন্যদিকে অনেক বিতর্ক এসে উপস্থিত হচ্ছে। আপনার কাছে আমি সরাসরি প্রশ্ন রাখছি, যেহেতু আপনি পুরোহিত একজন, যে ভারত কি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থাকা উচিত না হিন্দু রাষ্ট্র হওয়া উচিত? ব্যাপার হচ্ছে আমরা কি বলবো, ঈশ্বর ভক্ত, সুতরাং আমাদের ধ্যান জ্ঞান সব অপরওয়ালার প্রতি বিশ্বাস। এখন দিকে দিকে মন্দির হয়ে যাচ্ছে, সুতরাং মানে কি বলবো, বাবা লোকনাথের বাণীতেও আছে যে যখন কোনো বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, আমি রক্ষা করব। আর বাবা জাতপাতও মানতেন না, তবে হিন্দু মজে বাবা লোকনাথের আশীর্বাদ সবার প্রতি বর্ষীয়মান। যে ওনাকে স্মরণ করবে বিপদে একদম তিনি তাকে রক্ষা করবেন। মানে আজ বলা উচিত নয়, বিগত যত দিন যাচ্ছে লোকনাথের প্রচার তত বাড়ছে, আর এই তারই জন্মস্থান মহাতীর্থ চাকলাধামে ভক্তের সমাগম বাড়ছে। এখানে কোনো মানে কি বলবো জাতপাত নয়, মুসলমানরাও এখান থেকে পুজো দিয়ে যায়, এটা বাবার কৃপা। সবাইকে নিয়েই আমাদের আশ্রমটা আরও সুন্দর হোক। আমাদের তো ছোট্ট আশ্রম ছিল, সেটা এত সুন্দর হয়েছে। আমরা চাইবো আরও সুন্দর হোক, সবাই মিলে আসুক। কেননা আমরা হচ্ছি কিন্তু ধর্ম বলুন রাজনীতি বলুন সবাইয়ের ঊর্ধ্বেই কিন্তু বাবা। কেননা বাবা, আপনি বলেছেন বাবা নিজে ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণের উনি যে ব্রাহ্মণ সম্বন্ধে যদি উনি বলেছিলেন যে আমি সারা বিশ্ব ভ্রমণ করে 3 জন ব্রাহ্মণ দেখেছি। বাবা ব্রাহ্মণ সম্বন্ধে যেটুকু বুঝতেন
তিনি কিন্তু সেই তৎসময় বলেছিলেন, উনি স্বয়ং নিজে, তৈলঙ্গ স্বামী আর আব্দুল গফুর, এই তিনজনকে উনি কিন্তু ব্রাহ্মণ হিসাবে স্বীকৃতি দিয়েছেন, যেটা উনি বুঝেছেন যে ব্রাহ্মণ হতে গেলে মানুষকে কীরকম হওয়া উচিত। সেই ক্ষেত্রে তার বাণী আমাদের মাথায় নিয়ে চলতে হবে। আর আমাদের সারা ভারতবর্ষে এটা বোধহয় আমাদের তার বাণী হয়তো ফলস্বরূপ পেয়েছি। আমাদের মন্দিরেই কিন্তু একমাত্র মুসলিম সেবায়িত আছে। আপনি আপনার বলার মধ্যে থেকে আপনি আইএসএফ এর কথা বলেন, এই অঞ্চলের 70% মানে কোথাও কি একটা আইএসএফ এরও কি আপনারা প্রভাব দেখতে পাচ্ছেন? এটা একজন সেবায়িত হিসাবে না, একজন এদেশের নাগরিক হিসাবে আপনার কাছে বা এই অঞ্চলের নাগরিক হিসাবে আপনার কাছে? না, আমি সেরকম আমাদের এখানে তো সেরকম দেখছি না, সেরকম নেই। তবে হয়তো এই কথাটা বলাটাও আমার ঠিক নয়, কিন্তু আপনি যদি বলছেন গণতান্ত্রিক দেশ হিসেবে আমি একজন হয়তো ভোটাধিকার, হয়তো এই কথাটা হয়তো আমারও বলা উচিত, তো সেরকম কোনো প্রভাব নেই আর আমরাও কিছু অনুভব করি না। হ্যাঁ, আমি পুজো দিতে এসেছি, দর্শন করলাম, ভোগ খেলাম, খুব তৃপ্তি লাগলো। আচ্ছা, একটা বিষয় হঠাৎ করে অনেকেই বলছেন যে পুজো দেওয়ার হিড়িক বেড়েছে, মন্দির তৈরির হিড়িক বেড়েছে, এটা কি সত্যি? না, ওটা দেখো যার যা বিশ্বাস। দেখো এই রাম মন্দিরে লোকের বিশ্বাসে মিলাই বস্তু, সেই জন্য লোকেরা ওখানে গেছে, গিয়ে দর্শন করেছে, আনন্দ পেয়েছে, মনে তৃপ্তি পেয়েছে, সেটাই তো বড় কথা। আমাদের যেটা চিন্তাধারা, তাতে সর্ব ধর্মের লোকেই এখানে থাকতে পারে, কিন্তু যেহেতু হিন্দুরা সংখ্যায় গরিষ্ঠ, তারা নিজেদের সম্প্রদায়ের জন্য, নিজেদের বিশ্বাসের জন্য যদি মন্দির করে, সেটা তো খুব ভালো কথা, তাতে তো কোনো আপত্তি থাকার কথা নয়। রাষ্ট্র তৈরির ক্ষেত্রে এখনই বলা সম্ভব নয় আমার পক্ষে, তবে বহু লোক আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ লোকেরা চাইছে যে এখানে হিন্দু রাষ্ট্রের কথা বলছে। এখন যখন আমাদের দেশ যখন অখণ্ড ছিল, তখন আমাদের একটি সম্প্রদায়ের বলেছিল যে আমরা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের সঙ্গে থাকা আমাদের পক্ষে সম্ভব নয়, আমাদের আলাদা রাষ্ট্র চাই। তখন সেটা তারা আলাদা চলে গেছে, কিন্তু কিছু লোক রয়ে গেছে সেই সম্প্রদায়ের লোক। কিন্তু যারা সংখ্যাগরিষ্ঠ, তারা যদি নিজেদের বিশ্বাস ইয়ে করে যদি এখানে মন্দির করে বা মন্দির উদ্ধার করে, তাহলে সেটা তো ইয়ে কথা না। কারণ আমরা দেখেছি এবং ইতিহাসও বলছে যে অনেক মন্দির এখানে আওরঙ্গজেবের টাইমে, কারণ আমিও একটু ইতিহাস পড়েছি বা একটু গবেষণা সামান্য কিছু করেছি, তাতে দেখেছি অনেক মন্দির নষ্ট করে তার উপর মসজিদ দিয়ে হয়েছে। এখন সেগুলো যখন আইডেন্টিফাই করে, সেখান থেকে সেগুলো তাদের সঙ্গে ভালোভাবে তাদের সঙ্গে মিউচুয়ালি আর ইয়ে করে তাদের একটু পারসুয়েট করে যে এখানে আমাদের পুরনো মন্দির ছিল, এখানে আমরা এটাকে বিশ্বাস করি, আমাদের ভগবান, আমাদের মহাদেবজি, আমাদের শিবলিঙ্গ এখানে ছিল, কাজে এখানে আমাদের ছেড়ে দাও, তোমাদের জন্যে তোমরাও থাকবে এখানে, তোমরা আরও অন্যত্র তোমরা এখানে তোমাদের ব্যবস্থা করে দেওয়া যেতে হবে। তো সেই জন্য যদি নেগোসিয়েশন হয় করে, যদি আমরা পুরোনো মন্দিরগুলো যদি উদ্ধার করতে পারি, কি সেখানে আবার মন্দির হয় এবং ওদের যারা করেছে তাদের যদি অন্য জায়গায় দিয়ে দেওয়া যায় এবং এটা ভালোভাবে সৎভাবে যদি করে দেওয়া যায়, তাহলে সেটাই কাম্য। ধর্ম, মন্দির, আর একটা পক্ষ বলছে না, অথচ আমরা যদি দেখি যে দিল্লি অর্থাৎ কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার দুটো সরকারই মন্দির করছে। সেটা তো খুবই ভালো, মন্দির সবাই করুক, সেটাই আমরা চাই। আর স্টেট গভর্নমেন্ট মন্দির করবে স্টেট গভর্নমেন্টের এখানে, দিল্লি সরকার মন্দির করবে ওখানে। ধর্ম সবার আগে, আমি ধর্মকেই ভালোবাসি, বাবা লোকনাথকে ভালোবাসি, মন্দিরে ঘুরতে এসেছি, এর মধ্যে কোনো পার্টির ব্যাপারে কিছু আমি বলতে চাই না, ধর্মই আমার কাছে আগে। না, ধর্মটা খুব দরকার, তাতে আমাদের কিছু বিদ্রোহের সময় কাটে, একটু আনন্দ করে পাই, সেখানে একটু যাওয়ার ইচ্ছুক থাকুক। কে কী করলে এত ভাবলে তো এগুলো কিছুই হবে না, মানুষের সময়টা কাটবে কি করে বলুন?
এই যে আজকে সকাল থেকে কালকের থেকে আমরা উৎসাহ, আমরা লোকনাথ বাবার মন্দিরে যাব, লোকনাথ বাবার মন্দির, একটা উৎসাহ তো একটা সারাটা দিন একটা ভালো কাটলো। আমরা তো আর সহসা ঘর থেকে বেরোতে পারি না, তো ধর্ম না থাকলে আর বেরোবো কোথায়? শুনলেন তো, সবাই বলছেন যে না, ধর্মনিরপেক্ষতা প্রশ্নটা কোনো, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা এখানে অনেকটা প্রভাব ফেলেছে। তার কারণ চাকলা বা কচুয়া দুটো জায়গাতেই, বিশেষভাবে চাকলার কথা বলবো, সেখানে কিন্তু একটা সুনির্দিষ্ট ইতিহাস রয়েছে এবং যে বর্ণাঢ্য তার আকার, মন্দির থেকে শুরু করে বিভিন্ন এলাকা, উন্নয়নের ছোঁয়া স্পষ্ট। এবং মমতা বন্দ্যোপাধ্যায় 2021 নির্বাচনের পর এবং 50 বছর পূর্তি হচ্ছে চাকলার, তার অনুষ্ঠানেও এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই 50 বছর পূর্তিতে চাকলা নিয়ে তিনি বলেছেন যে এটি পর্যটন দপ্তরের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে, অর্থাৎ এখানেও কিন্তু টেম্পল ট্যুরিজম চালু হতে চলেছে। অর্থাৎ রাম মন্দির উত্তর, যেটা বাজেটে নির্মলা সীতারামন বলেছেন, 2021-এর পরও বলেছিলেন, এবং 50 বছরের পূর্তি অনুষ্ঠানে এসেও মমতা বন্দ্যোপাধ্যায় এটাই বলেছেন। 30 কোটি টাকা স্যাংশন করেছেন, আগামী দিনে হয়তো এখানে আরও উন্নয়ন হতে থাকবে। অর্থাৎ কোথাও একটা জায়গায় চাকলার অনেক বেশি ব্যাপ্তি তৈরি হবে। একটু নজর রাখবো এবারে হচ্ছে এই বারাসাত লোকসভা কেন্দ্রের দিকে। তার কারণ বারাসাত লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে এই চাকলা যে ধাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বারাসাত লোকসভা কেন্দ্রের যে চিত্রটা কি, আগে কি রেজাল্ট হয়েছে, সমস্ত কিছু একটা প্রতিবেদন আকারে আপনাদের কাছে তুলে ধরব। পশ্চিমবঙ্গের 43টি সংসদীয় লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম বারাসাত লোকসভা কেন্দ্র। পশ্চিমবঙ্গের মূলত বারাসতকে কেন্দ্র করেই এই নির্বাচনী কেন্দ্রটি গঠিত হয়েছে। 17 নম্বর বারাসত লোকসভা কেন্দ্রের অন্তর্গত মোট 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে, আর এই 7টি বিধানসভা কেন্দ্রই উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত। বারাসত লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা কেন্দ্র: হাবড়া 100 নম্বর বিধানসভা কেন্দ্র, অশোকনগর 101 নম্বর বিধানসভা কেন্দ্র, রাজারহাট নিউ টাউন 115 নম্বর বিধানসভা কেন্দ্র, বিধাননগর 116 নম্বর বিধানসভা কেন্দ্র, মধ্যমগ্রাম 118 নম্বর বিধানসভা কেন্দ্র, বারাসাত 119 নম্বর বিধানসভা কেন্দ্র, দেগঙ্গা 120 নম্বর বিধানসভা কেন্দ্র। তবে 2004 সালে সীমানা নির্ধারণের আগে পর্যন্ত যে 7টি বিধানসভা এই বারাসত লোকসভার অন্তর্গত ছিল সেগুলি হল: 2004 সালের আগে বারাসত লোকসভার অন্তর্গত বিধানসভা: বাগদা 84 নম্বর বিধানসভা কেন্দ্র, বনগাঁ 85 নম্বর বিধানসভা কেন্দ্র, গাইঘাটা 86 নম্বর বিধানসভা কেন্দ্র, হাবড়া 87 নম্বর বিধানসভা কেন্দ্র, অশোকনগর 88 নম্বর বিধানসভা কেন্দ্র, বারাসাত 90 নম্বর বিধানসভা কেন্দ্র, দেগঙ্গা 92 নম্বর বিধানসভা কেন্দ্র। তবে এই বারাসাত লোকসভা কেন্দ্রে এখনো পর্যন্ত যে যে সাংসদ ছিলেন তারা হলেন: প্রথম 1952 থেকে 57 অরুণ চন্দ্র গুহ, কংগ্রেস। দ্বিতীয় 1957 থেকে 62 অরুণ চন্দ্র গুহ, কংগ্রেস। তৃতীয় 1962 থেকে 67 অরুণ চন্দ্র গুহ, কংগ্রেস। চতুর্থ 1967 থেকে 69 নরেন্দ্রনাথ সেন, সিপিএম। পঞ্চম 1971 থেকে 77 নরেন্দ্রনাথ সেন, সিপিএম। ষষ্ঠ 1977 থেকে 80 চিত্ত বসু, ফরওয়ার্ড ব্লক। সপ্তম 1980 থেকে 84 চিত্ত বসু, ফরওয়ার্ড ব্লক। অষ্টম 1984 থেকে 89 তরুণ কান্তি ঘোষ, কংগ্রেস। নবম 1989 থেকে 91 চিত্ত বসু, ফরওয়ার্ড ব্লক। দশম 1991 থেকে 96 চিত্ত বসু, ফরওয়ার্ড ব্লক। একাদশ 1996 থেকে 98 চিত্ত বসু, ফরওয়ার্ড ব্লক। দ্বাদশ 1998 থেকে 99 ডক্টর রঞ্জিত কুমার পাজা, তৃণমূল। ত্রয়োদশ 1999 থেকে 2004 ডক্টর রঞ্জিত কুমার পাজা, তৃণমূল। চতুর্দশ 2004 থেকে 9 সুব্রত বোস, ফরওয়ার্ড ব্লক। পঞ্চদশ 2009 থেকে 2014 ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, তৃণমূল। ষোড়শ 2014 থেকে 19 ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, তৃণমূল। সপ্তদশ 2019 থেকে বর্তমান ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, তৃণমূল। এই বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মোট 5 বার জয়লাভ করেছে।
তবে এই 24 নির্বাচনে বারাসাত লোকসভা কেন্দ্রের মানুষ কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবেন সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট আর+ নিউজ। আপনারা দীর্ঘায়িতভাবে দেখলেন যে জনমতে যে কত মানুষ এসে বলছেন, কেউ কেউ বলছেন, অনেক ভক্ত বলেছেন যে সত্যিই তো বহু মধ্যযুগে এরকম বহু মন্দিরকে ভেঙে মসজিদ হয়েছে। যদি আর্কিওলজিক্যাল রিপোর্টে সেটা প্রমাণিত হয় তাহলে মন্দির হলে ক্ষতি কী? অর্থাৎ স্পষ্টত যে রাজনীতি, মেরুকরণের যে রাজনীতি, সেটা দেশের একটা অংশের মানুষকে কিন্তু স্পর্শ করেছে। ভুললে চলবে না, পশ্চিমবঙ্গের যে আবহমান ঐতিহ্য, সেখানেও যখন দাঁড়িয়ে জনমতে এসে বিনা দ্বিধায় নিঃসংকোচে অনেকে যখন বলছেন, তার কিন্তু একটা রাজনৈতিক গুরুত্ব আছে। এবং অবশ্যইভাবে বলতে হয় যে দুধ কা দুধ পানি কা পানি, এটা করাই আমাদের উদ্দেশ্য। সেখানে কোনো মতবাদ চাপিয়ে দিয়ে বিতর্কে ধুয়ো তোলে সেই ন্যারেটিভ সেট করাটা তো শুধুমাত্র কার্যকরী পদক্ষেপ নয়, কিন্তু একটা কমন থ্রেড থাকবে, সেটা হচ্ছে ফেসবুক লাইভ হতে থাকবে। ফলে এইগুলো তো স্ট্রিমিং হওয়া মানে ওটা থেকে যাবে, আপনারা কিন্তু দেখবেন এবং আপনাদের মতামতটা জানাবেন। একটা হচ্ছে একটা গণতন্ত্রের সক্রিয়তা নির্ভর করে হচ্ছে প্রত্যেকের পার্টিসিপেশনে এবং মুক্ত কণ্ঠে সমালোচনা এবং প্রশংসা দুটোই কিন্তু জরুরি, না হলে গণতন্ত্র মজবুত হয় না। তাই আপনাদের সমালোচনা বা প্রশংসা বা কোনো সাজেশনস আমরা সবসময় চাইছি। এবং অবশ্যই জনমত দেখুন, এটা আপনাদেরই অনুষ্ঠান, হয়তো আমি সঞ্চালনা করছি কিন্তু অনুষ্ঠানটা আপনাদের। আজকের মতো শেষ করছি, দেখতে থাকুন আর+ নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।